সোডিয়াম এবং পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফরাস প্রচুর আছে। আমরা জানি যে ইলেকট্রোলাইটস যেগুলো আছে এর মধ্যে সোডিয়াম, প্রথমে আমরা যেটা মেইন যেটা কালপ্রিট হলো সোডিয়াম। সোডিয়াম সম্পর্কে কিছু জিনিস, প্রথম কথা হলো যে সোডিয়ামের ঘনত্ব কী পরিমাণ থাকে আমাদের বডিতে। তাহলে একটা হলো এক্সট্রা সেলুলার আর একটা হলো ইন্ট্রাসেলুলার। সোডিয়াম ইজ দ্য মেইন ইন্ট্রাসেলুলার না এক্সট্রা সেলুলার ইলেকট্রোলাইট? এক্সট্রা সেলুলার। তাহলে এর ঘনত্ব কত থাকে? 135 to 145 মিলিমোল পার লিটার। আর ইন্ট্রাসেলুলার কোন আয়নটা বেশি থাকে? পটাশিয়াম। কি পরিমাণ? এক্সট্রা সেলুলার। আমরা তো ইন্ট্রাসেলুলার হিসাব করি না, সেলের মধ্যে কী পরিমাণ আছে হিসাব করা যায়? আমরা তো মেনলি এক্সট্রা সেলুলারটা হিসাব করি। তো পটাশিয়ামটা হলো মেনলি ইন্ট্রাসেলুলার, সেটা ঠিক আছে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইডে কম মানে কী পরিমাণ থাকে? 3.5 থেকে 5। তারপর আছে ক্লোরাইড অ্যারাউন্ড 100, তাই না? 110 এরকম। বাইকার্বনেট, ফসফেট আছে, এগুলো আমরা তাহলে মোটামুটি এই যে দেখো। সোডিয়াম যদি আমরা আসি, তাকে দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট আয়ন ইন ওয়াটার ব্যালেন্স, ইম্পর্টেন্ট ইন নার্ভ অ্যান্ড মাসেল ফাংশন। আর 136 বা 135 থেকে 145 এটা মনে রাখলে আরও ভালো। 135 to 145। এভারেজ কত? 140, 140 এভারেজ। কী দিয়ে এটা রেগুলেশন হয়? আচ্ছা, এটা গেল। পটাশিয়াম হলো মেইন ইন্ট্রাসেলুলার, তাই না? ওটা হলো ইন্ট্রাসেলুলারের ঘনত্ব দেওয়া আছে। তাহলে এক্সট্রা সেলুলারে আমরা বলছি 3.5 থেকে 5 পর্যন্ত, 3.5 থেকে 5। ক্লোরাইড দেখো 105। সোডিয়াম আমরা যেটা খাই 6 থেকে 15 গ্রাম পার ডে। আর এক্সক্রিয়েটেড ইন দ্য ইউরিন, স্টুল, সোয়েট গ্ল্যান্ড। ইউরিনেও বাইর হয়, সোয়েট গ্ল্যান্ডে যায় এবং সোয়েট দিয়ে যায় এবং স্টুল দিয়ে যায়। সোডিয়াম দিয়ে কি সমস্যা হতে পারে দেখো। হাইপারন্যাট্রেমিয়া আমরা বলি যখন 150 ক্রস করে, 145-এর উপরে গেলে হাইপারন্যাট্রেমিয়া। কি কারণে হাইপারন্যাট্রেমিয়া হয়? সোডিয়াম বাড়তে পারে কি কারণে? এক্সেসিভ সল্ট ইনটেক যদি তুমি করো, অথবা এক্সেসিভ ওয়াটার লস যদি হয়, রিডিউস সল্ট এক্সক্রিয়েশন, রিডিউসড ওয়াটার ইনটেক, পানি কম খাইলা, অ্যাডমিনিস্ট্রেশন অফ লুপ ডায়োটিক্স যদি তুমি খাও তাহলে পানি বের করে দিবে, সোডিয়ামের ঘনত্ব বেড়ে যাবে। আর জিআইটি লস, ডায়রিয়াটিয়া যদি হয়, বিভিন্ন ধরনের লস যদি হয়, তাহলে তোমার হাইপারন্যাট্রেমিয়া হবে। তাহলে হোয়াট আর দ্য কজেস অফ হাইপারন্যাট্রেমিয়া? সোডিয়াম কী কারণে বাড়তে পারে? সোডিয়াম কন্টেনিং যে কোনো জিনিস যদি বেশি খাও, অথবা যদি তোমার শরীর থেকে ফ্লুইড বেশি লস হয়, তাহলে সোডিয়াম বাড়বে, সহজ কথায়। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো সোডিয়ামটা কারেকশান করতে হবে। আইডিয়া হলো যে সোডিয়ামটা কারেকশান করতে হবে। তো এই কারেকশান তো নিয়ম আছে। কারেকশান কিভাবে করতে হয় জানো? একজন মানুষের সোডিয়াম পাইলাম 110, তোমার ইলেকট্রোলাইটস করার পরে সোডিয়াম পেলাম 110, তাহলে তার কতটুকু ঘাটতি আছে, কতটুকু ফ্লুইড দিবা, কিভাবে পূরণ করবে, এত নিয়ম আছে, তোমার ইচ্ছা মতো তো হবে না। তাহলে 110 যদি থাকে, তাহলে এর ডেফিসিটটা কীভাবে বের করবা? হ্যাঁ, তাহলে নর্মালটা এভারেজ আমরা কত বলছিলাম? 140 ধরো, কারণ 135 থেকে 45 তো, তার মাঝামাঝিটা ধরবা 140। আর আছে তার হলো 110,
তাহলে ঘাটতি হলো 30। 30 ইন্টু বডি ওয়েট মনে করো 60 কেজি। 60 কেজির জন্য যা ঘাটতি হবে 20 কেজির জন্য তাই হবে, অথবা 100 কেজি যার ওজন তাই তো হবে না। তাহলে ইন্টু 100 ইন্টু 0.6 মানে 60%। 60% বডি ওয়েট আমাদের হলো ইলেকট্রোলাইট, তাই না? এই জন্য 0.6 দিয়ে আমরা গুণ করি। তাহলে ওই একটা 60 কেজি বডি ওয়েট, একটা মেল পেশেন্ট ওয়েট 60 কেজি, সেরাম ইলেকট্রোলাইটস রিভিলস সোডিয়াম কত বললাম 110 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। হোয়াট ইজ দ্য ডেফিসিট অফ দিস পেশেন্ট? ক্যালকুলেট দ্য ডেফিসিট অফ দিস পেশেন্ট অ্যান্ড হাউ উইল ইউ ম্যানেজ দিস ডেফিসিট। এটা হলো কোয়েশ্চেন, যে একটা 60 কেজি বডি ওয়েটের একটা মেল পেশেন্ট, তার ইলেকট্রোলাইজ করে দেখা গেল সোডিয়াম আসছে 110। হাউ উইল ইউ ক্যালকুলেট দ্য ডেফিসিট, টোটাল ডেফিসিট অফ সোডিয়াম, অ্যান্ড হাউ উইল ইউ ম্যানেজ দিস ডেফিসিট? এটা হলো কোয়েশ্চেন। তো ফার্স্ট অফ অল আমি ডেফিসিটটা ক্যালকুলেশন করব। এর নিয়ম হলো যে, এর নিয়ম কি, নর্মাল লেভেল মাইনাস পেশেন্ট লেভেল, নর্মাল লেভেল মাইনাস মেজার্ড লেভেল বা পেশেন্টের লেভেল ইন্টু বডি ওয়েট ইন কেজি ইন্টু 0.6। এটা হলো টোটাল ডেফিসিটের হিসাব, 0.6। বের করো এবার এর টোটাল এবার কত আসে এবার দেখো। 60% তো এই জন্য এই 1080, তাহলে 1080 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে টোটাল ডেফিসিট অফ দিস পেশেন্ট 1080 মিলিমোল বা মিলি ইকুইভ্যালেন্ট একই, মিলিমোল পার লিটার। এটা হলো তার এত মিলিমোল ডেফিসিয়েন্ট, তার পার লিটার না, মানে টোটাল ডেফিসিট ইজ এত মিলিমোল। বোঝা গেছে? এইবার তুমি এই রুগীটা কীভাবে মানে এটা ডেফিসিটটা পূরণ করবা কি দিয়ে? তোমার হাতে কি কি অস্ত্র আছে? এবার প্রথম কথা হলো কি কি অস্ত্র আছে। একটা হলো টেবিল সল্ট আছে, লবণ, বাড়িতে যে লবণ খাই লবণ। একটা হলো ওরসালাইন আছে, ওরসালাইন ORS, টেবিল সল্ট, সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। ট্যাবলেট সোডিয়াম ক্লোরাইড 300 মিলিগ্রাম 600 মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায়। এরপরে আছে নর্মাল স্যালাইন, এরপরে আছে 3% সোডিয়াম ক্লোরাইড। তাহলে নর্মাল স্যালাইন মানে 0.9%। তাহলে তোমার অস্ত্র হলো এইগুলো, তুমি এইগুলো দিয়ে কারেকশন করতে পারো। এখন আরও যদি একটু ডিটেলস আমরা যাই, তাহলে এই যে হাইপোন্যাট্রিমিয়া মাইল্ড, মডারেট, সিভিয়ার 3 ভাগে ভাগ করা যায়, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তাহলে এই যে আমরা জানি যে 135 থেকে 145, তাহলে 120-এর উপরে যদি থাকে, মানে 120 থেকে 135, তাহলে মাইল্ড হাইপোন্যাট্রিমিয়া। আবার 100 থেকে 120 মডারেট, আর 100-র নিচে যদি আসে তাহলে সিভিয়ার। মাইল্ড, মডারেট, সিভিয়ার হাইপোন্যাট্রিমিয়াকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা জাস্ট মনে রাখার জন্য মনে রাখো, মনে না রাখার মতো মনে রাখো, মানে কষ্ট করে মনে রাখার দরকার নেই। এবার হলো যদি মাইল্ড হয়, তাহলে তুমি তো বুঝো, তোমার যদি মাইল্ড ইনজুরি হয় তা তুমি কি সব জিনিস নিয়ে ঝাঁপাই পড়ো নাকি? তাহলে আমার এই যে অস্ত্র যতটা আছে, আমার তো সব নিয়ে ঝাঁপানোর দরকার নেই। এই জন্যে জিনিসটা মনে রাখতে হবে গল্পের মতন, মানে তুমি যদি কঠিন করে মনে রাখো তাহলে তোমার মাথা আওলাই যাবে। মাইল্ড যদি সামান্য একটু মানে ডেফিসিয়েন্ট আছে, তো এটার জন্য কি আমার ওই 3% সোডিয়াম ক্লোরাইড পর্যন্ত যাওয়া লাগবে? সবচেয়ে শেষ অস্ত্র কিন্তু 3% সোডিয়াম ক্লোরাইড, তার আগে নর্মাল স্যালাইন, তার আগে টেবিল সল্ট আছে। বাড়িতে সবার বাড়িতে লবণ আছে, ওর স্যালাইন 2-একটা থাকে। তা তোমার দেখা গেল তোমার পাওয়া গেছে 130, তোমার সোডিয়াম পাওয়া গেছে 130। তা তোমার আমার কি শুধু যদি বলে একটু টেবিল সল্ট খান, একটু ওর স্যালাইন খান, তোমার কারেকশান হয়ে যাবে। তোমার পাওয়া গেল 20। এখন তুমি তাহলে হিসাব করে বের করবা যে আবার ডেফিসিয়েন্ট কত।
তোমার যদি দেখা গেল তোমার ডেফিসিয়েন্ট 500-600 মতো আছে, 500-600 মতো আছে, 500-600 মিলিমোল, মনে করো 500 মিলিমোল। তাহলে 500 মিলিমোল তোমার দেখতে হবে যে আমি যদি এর একটু টেবিল সল্ট খেতে বলি, খাবার লবণ খাবার সাথে, সকাল বিকাল যদি একটু ওরসেলাইন দেই, তার সাথে যদি একটু ট্যাবলেট দিয়ে দেই, তাহলে তার 2 দিন 5 দিন আমি দেখতেই পারি। অথবা লাগলে 2-1টা স্যালাইন দিয়ে দিলাম, নর্মাল স্যালাইন, কারেকশান হয়ে গেল। কারণ 1 লিটার নর্মাল স্যালাইনে কত মিলিমোল থাকে এর আগের দিন বলেছি, 154, 0.9% সোডিয়াম ক্লোরাইড 1 লিটারে থাকে 154 মিলিমোল। আর 3%-এ কতটা থাকে? 540। ওইটাই, ওই সংখ্যাগুলো আমি বলিলাম উল্টাপাল্টা করলে 514। তাহলে যার 500 ml দরকার, 500 মিলিমোল রিকোয়ারমেন্ট, তার ওই 3% 1 লিটার দিলেই তো কারেকশান হয়ে যায়। কিন্তু সে নর্মোভলিউমিক, স্বাভাবিক খাওয়া দাওয়া করে, তার কোনো অসুবিধা নেই, তাহলে আমরা কেন তার স্যালাইনে যাব? কোনো দরকার আছে? 500 এমনি 2 দিন 4 দিন আমি যদি এই যে আমি যা বললাম, সে টেবিল সল্ট, ওর স্যালাইন, ট্যাবলেট, এতেই কারেকশান হয়ে যাবে, যদি তার অনগোয়িং লস না থাকে। এটা একটা জিনিস। তাহলে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটা তোমরা আগে দেখবা যে কিসের মধ্যে এবং কতটুকু টোটাল ডেফিসিট আছে, সেই অনুযায়ী তুমি অ্যাকশানটা নিবা। তোমার হাতে অস্ত্র অনেকগুলো আছে। তাহলে এই যে 1080 যেটা তোমরা বের করলা, এটার কি মেজার নেবা? এখন তুমি দেখবা রুগীটা কী কন্ডিশনে আছে। দেখা গেল রুগীটা খেতে পারে না, রুচি নাই, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, ডিহাইড্রেটেড, খারাপ একটা অবস্থা রুগীর। তাহলে এর মেজার আমরা কী নেব? তুমি যদি এবার টেবিল সল্ট দিয়ে দাও, ওরসেলাইন দাও, সোডিকুলার ট্যাবলেট দাও, কাজ হবে? ও খাই আরও বমি করবে। এমনিতে অ্যানোরেক্সিয়া হয়, তুমি একটা ওরসেলাইন খেয়ে দেখো, তোমার একটু গা বমি বমি ভাব হবে। তাহলে এর আমরা কীভাবে কারেকশান করবো? আইভি কারেকশান। তাহলে 1080, আবার রুগীটা হাইপোভলিউমিক, কিন্তু আমি বলছি ডিহাইড্রেটেড, তাহলে কি ওর 3% দেবা? তাহলে যেহেতু সে হাইপোভলিউমিক, তার তো ভলিউম অনেক লাগবে, তাহলে আমি প্রয়োজনে নর্মাল স্যালাইন দেই। নর্মাল স্যালাইন দেই। যদি র্যাপিড কারেকশান দরকার হয়, নর্মাল স্যালাইনের সাথে সাথে মানে তোমার সাইড চ্যানেল আছে, স্যালাইনের মধ্যে তুমি আরেকটা চ্যানেল ঢুকাই দিলা, ওটা ওই 3%টা পাশাপাশি চলতে থাকবে। কিন্তু 3% দেওয়ার একটা সমস্যা আছে, 3% কিন্তু তুমি ওই 20-25 ফোঁটা দিতে পারবে না। র্যাপিড কারেকশান করলে পর রোগের কিন্তু খুব ঝামেলা হবে শরীরের মধ্যে। এই জন্য এটা নট মোর দ্যান 6 to 8 ড্রপস পার মিনিট। 3% সোডিয়াম ক্লোরাইড তুমি যতই দাও না কেন, নট মোর দ্যান 6 to 8 ড্রপ, 6 থেকে 8 ড্রপের বেশি পার মিনিটে দেওয়া যাবে না। যেটা আমরা নর্মাল স্যালাইন 25-30 ফোঁটাও দিতে পারি, অসুবিধা হয় না। তাহলে এটা তুমি 3% দিবা না নর্মাল স্যালাইন দিবা, ইট ডিপেন্ডস অন হাইড্রেশন স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। যদি রুগী নর্মোভলিউমিক হয়, তাহলে ওর বেশি স্যালাইন দেওয়া যাবে না। আবার রুগী দেখা গেল অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং আছে, কিন্তু রুগী নর্মোভলিউমিক, তাহলে আমি 3% দেবো। রুগী দেখে মুখে সব খেতে পারে, রুচি আছে ভালো, তখন তুমি মুখেও দেবা, সাথে সাথে স্যালাইনও দিবা। কোনটা দেবা এটা ডিপেন্ড করবে তোমার এই যে ক্যালকুলেশান। তুমি তো সব জানো, তুমি যখন জানবা তখন তোমার ম্যানেজ করার কোনো সমস্যা না। কারণ ইলেকট্রোলাইজ একবার করছো বলে যে আবার 10 ঘন্টা পরে করতে পারবা না, সেটা তো না। তুমি মেজার নিবা, পাশাপাশি ইলেকট্রোলাইজ দেখবা, আবার দেখে তুমি সেই অনুযায়ী আগাবা। হ্যাঁ, যদি হাইপোভলিউমিক হয়, তাহলে রুগীর অবশ্যই আমি নর্মাল স্যালাইন দেব। আর নর্মাল স্যালাইন দিয়ে আমি যদি মনে করি এই রুগীটা আমার অপারেশন করতে হবে, আমার ওই 10 দিন ধরে কারেকশান করলে হবে না, আমি 3 দিনের মধ্যে কারেকশান করে ফেলবো, তাহলে নর্মাল স্যালাইন দিলে দেখো যদি 3 লিটারও দাও ডেতে, পার ডেতে, তাহলে 154 × 3 কত হয়? 500-র মতো হয়, 450। তাহলে 1080 কারেকশান করতে গেলে এমনি আবার ডেইলি রিকোয়ারমেন্টও আছে না। তুমি যে শুধু ওই ডেফিসিটটা পূরণ করো তা তো না, পার ডেতে আবার রিকোয়ারমেন্ট আছে, কিন্তু 1 to 2 মিলিমোল পার কেজি। তাহলে তোমার পার ডেতে তোমার সোডিয়াম লাগবে কতটা? তুমি 60 কেজি হলে
1 থেকে 2 মিলিগ্রাম, তাহলে তুমি 1 আর 2 1.5 ধরো মাঝামাঝি একটা, তাহলে 1.5 হইলে 60 হলো 60 আর 30 90 মিলিমোল করে তার পার ডেতে লাগতেছে। আর যদি 2 মিলিগ্রাম পার কেজি ধরো তাহলে 60 হলে 60 দুগুণ 100, 120, তাই তো? তাহলে 120 মিলিমোল তার ডেইলি রিকোয়ারমেন্ট। তাহলে এই 3 দিনে যে কারেকশান করবা, প্রত্যেক দিন আমার 120 করে যোগ হচ্ছে। আবার ওই রুগী অ্যানোরেক্সিয়া নাউসিয়া ভমিটিং, তাহলে ওদের থেকেও আবার একটা লস হচ্ছে। তাহলে তুমি 3 দিন ধরে 3 লিটার করে স্যালাইনও যদি দাও, নর্মাল স্যালাইন, তাহলে ডেইলি রিকোয়ারমেন্ট আছে, আবার অনগোয়িং লস আছে, তুমি পারবা না। তখন তোমার সাইড চ্যানেলে যে কথাটা বললাম যে 2.5 থেকে 3 লিটার 2.5 লিটার আমি ফ্লুইড রাখলাম নর্মাল স্যালাইন, তার সাথে 3% একটা সাইড চ্যানেলে 6 থেকে 8 ফোঁটা দিয়ে রাখলাম, তাহলে কারেকশান হবে। একটা হাইলি কনসেন্ট্রেটেড যাচ্ছে। এই জন্যই তো বলছি যে এটাকে তোমার মাথায় হিসাব করে, রোগীর অবস্থা বিবেচনা করে ফলো আপ, একবার ফলো আপ দিতে হবে না, আবার ইলেকট্রোলাইজ করা লাগবে না, তা করে তুমি সেইভাবে আগাবা। তাহলে ডেইলি রিকোয়ারমেন্ট কত? আগের দিন ফ্লুইড পড়াইছি, একটা রোগীর ডেইলি রিকোয়ারমেন্ট কত ফ্লুইড? 2.5 লিটার, 2.5 থেকে 3 লিটার ম্যাক্সিমাম, একটু বডি ওয়েট ভালো হলে 3 লিটার। তাহলে 3 লিটারের বেশি তো ফ্লুইড তুমি দিতে পারবে না, ওর মধ্যেই তোমার ইলেকট্রোলাইজটা হিসাবে আনতে হবে। বোঝা গেছে? এখন তুমি সোডিয়াম ক্লোরাইড দিবা, এদিকে দেখা গেল পটাশিয়ামের প্রয়োজন আছে না? পটাশিয়াম 0.5 to 1 মিলিমোল পার কেজি পার ডে রিকোয়ারমেন্ট। সোডিয়ামের চেয়ে আর একটু কম, 0.5 থেকে 1, আর ওটা হলো 1 থেকে 2, মনে থাকবে? এই দুইটাই আসল। আর ক্লোরাইড হিসাব করা লাগে না। সোডিয়ামের ক্লোরাইড তো সোডিয়ামের সাথেই ক্লোরাইড থাকে, সোডিয়াম দিলে ক্লোরাইডও যাচ্ছে, এই জন্য ক্লোরাইড আর মানে খুব বেশি হিসাবের মধ্যে আসে না। অবশ্যই একটা রোগী যদি না খেয়ে থাকে, এই তোমার আবার গেছে, একটা রোগী যদি না খেয়ে থাকে তাই তোমার সব ক্যালকুলেট করতে হবে না। তুমি মনে করো হ্যাঁ 3 দিনের মধ্যে কারেকশন করতে গেলে ওই যে যোগ করো, যোগ করলে তোমার যদি পার ডেতে 1 লিটার করে 3% দাও, আর 1.5 লিটার করে যদি সোডিয়াম নর্মাল স্যালাইন দাও, তাহলে দেখো একটা লেভেলে আসবে। তারপরে যদি না হয়, তুমি এনজি টিউব দাও, এনজি টিউব দিয়ে ওর স্যালাইন দাও, রোগীর মুখে তো খাওয়া লাগছে না। রোগীর অ্যানোরেক্সিয়া নাউসিয়া ভমিটিং আছে, যখন সে মুখে খাবে না তখন তুমি নাকে নল দিয়ে খাওয়াই দাও, অসুবিধা কী? ওরা ঠিকই পাস করে যাবে আস্তে আস্তে। অনেক মেকানিজম আছে। পটাশিয়াম যদি তুমি ওইখানে হিসাব করবা, তুমি যদি সব সোডিয়াম ক্লোরাইড না দিয়ে একটা হার্টম্যান দাও, তার মধ্যে পটাশিয়াম যাচ্ছে, তো ব্যাপার না। এই জন্য তো সব মাল তো তোমার হাতে আছে। হ্যাঁ, না কোনো ঝামেলা নেই। এটা হলো তোমার মাথাটা ঠিক রাখতে হবে, মানে তুমি একটার উপর কনসেন্ট্রেশন করতে যে রোগীর অন্য কিছু আর খবর নাই, এটা করতে হবে না। তোমার চোখ মাথা খোলা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এই জন্যই তো আমি মনে করি যে ডাক্তারি লাইফটা মাথা ঠান্ডা। হাইপোন্যাট্রিমিয়া গেল, তাই না? এসব বলা হয়ে গেছে। হাইপোক্লোরাইমিয়া আলাদাভাবে পড়া লাগে না, ওই সোডিয়ামের সাথেই থাকে। ও সোডিয়াম কমলে ক্লোরাইড কমে, সোডিয়াম বাড়লে ক্লোরাইড বাড়ে। এইখানে একটু পড়তে হবে তোমাদের হাইপোক্যালেমিয়া। এই যে হিসাব তোমাদের বলছি, এটা সারা জীবনের জন্য, একদিনের জন্য না। এই দেখবা যে ইন্টারনেট ডাক্তার অনেকে পাশ করে গেছে 4 বছর 5 বছর এই ক্লিনিকে যে ঝাড়ি খাচ্ছে, প্রচণ্ড ঝাড়ি খায়। সোডিয়াম কম, স্যার কী করবো, কী দেবো, উমুক তুমুক, মানে কিচ্ছু জানে না। এই জিনিস তো আমরা এমবিবিএস লেভেলে পড়াই। এটা ক্যালকুলেট করতে তোমাদের ওই সময় কেন লাগবে? এটা তোমার নিজেরও তো সমস্যাটা হতে পারে। ক্যালকুলেশন করা কি মেজার নেবা, এটা কি খুব কঠিন জিনিস? এটা প্র্যাকটিক্যালি লাগবে, সারা জীবন লাগবে। আর একটা জিনিস বলছিলাম মনে হয় যে গ্লুকোজ কন্ট্রোল, ডায়াবেটিস সারা জীবনের জন্য লাগবে। আমি খুব সহজে বোঝাই, খুব সংক্ষেপে। আমি কারণ কঠিন জিনিস আমি নিজেও মাথায় নিই। আমি দেখি যে জায়গাটা সহজ সেটা আমি মাথায় নিই সবসময়। এই জন্যে তোমাদের সহজভাবে বলার চেষ্টা করি। এই জন্যে সারা জীবন ওটা মাথায় রাখবা। গ্লুকোজ কন্ট্রোল, ডায়াবেটিক রোগী কীভাবে
10 দিনও যদি না খেয়ে থাকে কীভাবে তার ম্যানেজ করবা, সারা জীবনের জন্য ভুলবা না এটা। পটাশিয়াম, হাইপোক্যালেমিয়া, কজেস অফ হাইপোক্যালেমিয়া। পটাশিয়াম লস কীভাবে হয় দেখো, ডায়ুরেটিক্স যদি দাও, ভমিটিং অর ডায়রিয়া, অ্যাসিড বেজ ইমব্যালেন্স, ট্রমা, স্ট্রেস, অ্যালডোস্টেরন, এই বিভিন্ন রকম আছে। যখন হাইপার ক্যালেমিয়া 5.5 এর উপরে, এইগুলো নিয়ে এত মাথা ব্যথা কেন বলো তো? এই তো সোডিয়াম পটাশিয়াম তোমার জীবন, একটা অদৃশ্য একটা জীবন তোমার, তুমি দেখতে পাচ্ছ না, অথচ এতে একটা রোগী মারা যাচ্ছে। তুমি অপারেশন করতেছো, ল্যাব কোয়াল, হার্নিয়া, অমুক তুমুক, রোগী মারা যাচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আসলে তো তাই। সুতরাং এটা তোমার পার্ট অফ ম্যানেজমেন্ট অলওয়েজ একটা রোগীর। সরাসরি পটাশিয়াম তোমার কার্ডিয়াক মাসেলের উপরে ইফেক্ট করে। তোমার এই যে একটা রুগী পোস্ট অপারেটিভ পিরিয়ডে বাউল সাউন্ড আসতেছে না, বাউল সাউন্ড নাই, 2 দিন 3 দিন পরেও পেটের মধ্যে কোনো আওয়াজ নাই, বায়ু বাতাস নাই, রুগী তুমি মাথায় কী করবা, কী মনে করবা? হ্যাঁ, প্যারালাইটিক আইলিয়াস এত লংজিভিটি কেন হচ্ছে? রুগীর তো 24 ঘন্টা পরে বাউল সাউন্ড আসার কথা। তাই তোমার মাথায় চিন্তা করতে হবে যে সামথিং, হ্যাঁ সামথিং দেয়ার মেবি এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মেবি। তুমি ইলেকট্রোলাইজ করো, দেখবা যে আসলেই উল্টাপাল্টা। এটা কারেকশন না করা পর্যন্ত তোমার ওই বাউল সাউন্ড আসবে না। হাইপার ক্যালেমিয়া, দেখো হাইপার ক্যালেমিয়া একটা খুব ডেঞ্জারাস জিনিস। 7-এর উপরে যদি থাকে, তুমি যে কার্ডিয়াক অ্যারেস্টে মরে যাও না, এটাই আল্লাহর রহমত, হার্ট থামাই দিয়ে দিবে। তোমার পেশেন্টটা আসলেও তুমি ইলেকট্রোলাইট করে দেখলা যে এই পটাশিয়াম লেভেল 7.5, ইমিডিয়েট কী করবা? এই যে ইমিডিয়েট কাজ হলে এই 3টা কাজ করে যাবা। এখন তুমি বলতে পারো স্যার পটাশিয়াম বেশি, ক্যালসিয়াম গ্লুকোনেট কেন দেব? ওই পটাশিয়ামটা বাইন্ড করবে গ্লুকোনেটের সাথে, যে ক্যালসিয়াম ফ্রি করে দেবে, তাহলে পটাশিয়াম তখন কমে যাবে। এটা ইমিডিয়েট অ্যাকশান। ওই যে সেই তোমার ধাতুর যে তালিকা মনে আছে না, পটাশিয়াম উপরে না ক্যালসিয়ামের, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মনে আছে? তাহলে তুমি এটা যখন দিবা, ওই পটাশিয়ামটাকে রিপ্লেস করে ও বসে যাবে। হ্যাঁ, পর্যায় সারণী যেটা, ওইগুলোতে কাজে লাগবে। তার মানে জীবনে কোনো পড়া বৃথা যায় না। আর ইনসুলিন কেন দেবো? GKI রেজিমেন বলে একটা কথা আছে, GKI, এই 3টা অক্ষর একসাথে, জিতে গ্লুকোজ, কেতে পটাশিয়াম, আইতে ইনসুলিন। 3টা জিনিস যদি তোমার বডির মধ্যে থাকে, তাহলে এরা 3 বন্ধু, মানে 3টা যদি থাকে তাহলে সুন্দরভাবে ইনসুলিনটা পটাশিয়ামকে, এই ইনসুলিন কী করবে? হ্যাঁ, গ্লুকোজ এবং পটাশিয়ামকে সেলের মধ্যে ঢুকাই দিবে, সেলের মধ্যে ইন্টারসেলুলারলি ঢুকাই দিবে। তার মানে এই GKI 2টা জায়গায় লাগে, একটা হলো গ্লুকোজ কন্ট্রোলে, আবার পটাশিয়াম কন্ট্রোলে, 2 জায়গায় লাগে। ইনসুলিনের সাথে যদি এই 2টা জিনিস থাকে তাহলে খুব ভালো কাজ করে। এবং আমরা কিন্তু ওই যে গ্লুকোজ কন্ট্রোলের সময় এটা বলছিলাম, একই সাথে আবার পটাশিয়াম কন্ট্রোলে এটা বলছি, কারণ GKI 3 বন্ধু এরা একসাথে থাকলে খুব ভালো ইফেক্টিভ, এই জন্য ইনসুলিন। আর একটা আছে ল্যাসিক্স, ইমিডিয়েট। ল্যাসিক্সের কাজ কি? ডাইউরেসিস। তা ডাইউরেসিস হতে গেলে শুধু পানি কি ফেলা যায়? পানির সাথে ইলেকট্রোলাইটসও বের করে দেয়। সোডিয়াম মেনলি বের হয়ে যায়, তবে তার সাথে কিছু পটাশিয়ামও যায়। এই জন্যে আমরা এই যে ফ্রুসেমাইড বা ল্যাসিক্স তো ফ্রুসেমাইডই, এই ডায়াবেটিসগুলো আমরা তখন দেই। এই 3টা দিলেও রোগীর অন্তত কার্ডিয়াক অ্যারেস্টটা তখনই হবে না।
এটা দিলে ভালো হয়। এই জন্যে তার ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স না থাকে, হাইপার ক্যালেমিয়া যদি না থাকে, ইউ ক্যান গিভ পটাশিয়াম। পটাশিয়াম তো খুব বেশি না, আমরা 1 মিলিমল দিলেই হয়ে যায় 1 লিটারে। 1 লিটারে 1 অ্যাম্পুলে থাকে 20 মিলিমল। হাইপোক্যালেমিয়া কী কারণে হয়? ভমিটিং, ডায়রিয়া, ফিস্টুলা, ইউজ অফ ডায়ালিটিক্স। হ্যাঁ, এই যে পটাশিয়াম দেখো, ওরাল সাপ্লিমেন্ট আছে, ইসিজি মনিটরিং করা যায়। আর পটাশিয়াম শুড বি গিভেন ওরালিও দেওয়া যায়, আবার ইনজেক্টেবলও দেওয়া যায়। ওই যে ক্যালকুলেশনটা বের করতে হবে তোমাদের। একটা রোগীর পটাশিয়াম আছে 2.5, ক্যালকুলেট করো 3.5 থেকে 5, তাহলে এভারেজ 4 ধরো, 4 নর্মাল, 4 থেকে 2.5 বাদ দাও, এর বডি ওয়েট দিয়ে গুণ করো। ওই একই রোগীর 54। এই দেখো 54, কিন্তু পটাশিয়াম কম না। কারণ হলো আমরা জানি তার ডেইলি রিকোয়ারমেন্ট 0.5 to 1 মিলিমল পার ডে। তাহলে একটা 60 কেজির জন্য ডেইলি যদি মিনিমাম 0.5 করে ধরলে কত? 30 মিলিমল দরকার তার। আর যদি 1 করে ধরো তাহলে 60। 0.6 কনস্ট্যান্ট। ওটা হলো ডিউ টু 60% বডি ইজ ওয়াটার কন্টেন্ট বা ইলেকট্রোলাইটস, ওর মধ্যেই তো থাকবে। এই জন্য 0.6টা হলো গুণ করতে পারো, বা 60/100, ওই একই কথাই তো। এখন ওই যেটা বলছিলাম যে তোমার ডেইলি রিকোয়ারমেন্ট হলো 30 থেকে 60, 0.5 ধরলে 30 আর 1 মিলিমল ধরলে 60, তাহলে 54 মিলিমল শর্ট। তার মানে পুরো একদিনে যতটা পটাশিয়াম লাগবে ততটাই শর্ট। তাহলে ততটা যদি শর্ট থাকে তাহলে তার ডেইলি রিকোয়ারমেন্ট তো আছে আবার, তাহলে তার 54 মিলিমল শর্ট আছে আর ডেইলি রিকোয়ারমেন্ট 30 থেকে 60। তাহলে আমি এভারেজ যদি ধরি 30 থেকে 60-এর মাঝামাঝিই ধরো, 45 বা 50 ধরো, তাহলে 50 আগে 54 আর ধরি টোটাল 100 মনে করো, টোটাল 100ই ধরলাম আমি, আমার একবার 19-20 হতেই পারে। তো 100 মিলিমল তার দিতে হবে পার ডেতে। তো 100 মিলিমল দিতে গেলে তুমি এর আবার রুল অফ 40, পটাশিয়ামের আবার পটাশিয়াম পূরণ করতে গেলে কি আছে? রুল অফ 40, নট মোর দ্যান 40 মিলিমল পার ডে, not more than 40 drops per minute, and urine output should be at least more than 40 ml per hour. এটা হলো রুল অফ 40। এটা মনে রাখবা সারা জীবন, সহজ জিনিস। 40, নট মোর দ্যান 40 মিলিমল পার ডে, মানে একদিনে 40 মিলিমলের বেশি পটাশিয়াম দেওয়া যাবে না, যত কেজি ওজন হোক। তুমি হিসাব করছো যে রোগীর 60 কেজি, তাহলে মিনিমাম 60 কেজি যদি তুমি 1 মিলিমল করে ধরো তাও 60 মিলিমল হয়। 60 মিলিমল হলে 20 মিলিমলে 1 অ্যাম্পুল, একটা অ্যাম্পুলে 20 মিলিমল, তাহলে তুমি 3 অ্যাম্পুল দিতে হিসাবে। তাহলে আমার তো অত দেওয়া যাবে না, 2 অ্যাম্পুল দেওয়া যাবে। এই জন্যে যেটা আমরা হিসাব করি এখানে সেটা হলো যে, এবং তার ইউরিন আউটপুট নাই, তুমি পটাশিয়াম দিতেই আসো, ইউরিন আউটপুট নাই, তাহলে কী হবে? হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে। তার নর্মাল ইউরিন আউটপুট আমরা জানি যে অ্যাটলিস্ট 0.5 ml পার কেজি পার আওয়ার। তাহলে 60 কেজির জন্যে 0.5 ml করে ধরলে মিনিমাম 30 ml হয় পার আওয়ারে। তা এই যে এখানে বলছে যে অ্যাটলিস্ট 40, তাহলে 40 ml ইউরিন তার পার আওয়ারে যাইতে হবে। আর হলো নট মোর দ্যান 40 ড্রপস, 40 ড্রপসের উপরে দিলে আবার বেশি হয়ে যাবে, তার পটাশিয়ামটা বেশি মাত্রায় কালেকশন হতে থাকবে, ওটা
অ্যাকসেপ্টেবল না। আবার এমনি তো রুগীর তখন হাইড্রেশনও তো বেশি হয়ে যাবে। আমরা 30 ফুটায় 25 থেকে 30 ফুটায় দিই না আমরা, এই জন্য এই যে রুল অফ 40 আছে এই অনুযায়ী এটা কারেকশান করতে হবে। এই জন্য স্লো কারেকশান করো, অসুবিধা কী? পটাশিয়াম এমন জিনিস না যে তুমি একদিনের মধ্যে কারেকশান করে ফেলবা। 100 মানে কী করে দিবা, ওটা হলো তোমার তার শুধু এটা তো গেল অ্যাম্পুল ফ্লুইডের হিসাব, পাশাপাশি তুমি ওরালও রাখো। সিরাপ কেটি পাওয়া যায়, ট্যাবলেট বিভিন্ন ধরনের যে ক্যালসিয়াম রেজোনিয়াম কি পটাশিয়ামের একটা সাপ্লিমেন্ট পাওয়া যায় পাউডার আকারে, পাউডার আছে, সিরাপ আছে, ট্যাবলেট আছে, বিভিন্ন জিনিস আছে, এনজি টিউব আছে, তোমার যখন যেটা দরকার। পাশাপাশি এটা হলো আইভি লাইনে যখন তুমি করবা তখনকার নিয়ম হলো এটা। এবার এর পাশাপাশি তুমি সিরাপ দিতে পারো। তারপরে ফলের রসে প্রচুর পটাশিয়াম থাকে, ফ্রুট অ্যান্ড ফ্রুট জুস, ফ্রুটস অ্যান্ড ফ্রুটস জুস যেগুলো, কলা, ব্যানানা, এগুলোতে পড়ে। তুমি তো শুধু একভাবে কারেকশন করবা তা তো না, মাল্টিপল অস্ত্র আছে তোমার হাতে। আর একটা রোগীর ওই পটাশিয়াম তো স্লো থাকে, তো কম থাকে, তো একেবারে যে তার অনে নেমে গেছে যে বিশাল ওই রকম যায় না সাধারণত। এটা আমরা দেখা গেলো 2.5, 3, 3.5 এর মধ্যে ধরে ফেলি আমরা রোগীটার, একেবারে অত যায় না। এক্সট্রা সেলুলার ফ্লুইডে ওই 3.5 থেকে যার এভারেজ তার একেবারে ওই 1-এ নামে না, তখন রুগী নেই, আর 1 মানেও রুগী নেই, শেষ। তার আগে তোমার কারেকশানের সুযোগ দেবে না সে। এই জন্য ওই অত হিসাব করে লাভ নেই, মোটামুটি তোমরা নিয়মটা মনে রাখলে হবে। ও এদিকে উপরে উঠতেছে না। ক্যালসিয়াম গেল, ক্যালসিয়াম আর ওই ক্যালসিয়াম গ্লুকোনেট পাওয়া যায়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট হইলে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই আইভি স্লোলি, এটাও অত মনে রাখা লাগবে না। শেষ হয় না, ফসফেটেড এগুলো আমরা তোমাদের যাব না। অ্যাসিড বেস ব্যালেন্স আর এখানে আলাপ হবে না, এটাই গেলে তোমাদের মাথা শেষ। অ্যাসিড বেস ব্যালেন্স তোমাদের নাই। 2 অ্যাম্পুল মানে 1 লিটারের মধ্যে সম্ভবত নট মোর দ্যান 2 অ্যাম্পুল। রুল অফ 40 যেটা, মানে নট মোর দ্যান 40 মিলিমোল ইন 1 লিটার। না, তুমি তো 1 লিটার ফ্লুইড দিচ্ছ না। প্রতি লিটারে আমরা 2 অ্যাম্পুলের বেশি দিব না, ম্যাক্সিমাম 2 অ্যাম্পুল, মানে 40 মিলিমোল। 1 অ্যাম্পুলে 20, 2 অ্যাম্পুলে 40। 1 লিটার ফ্লুইডে নট মোর দ্যান 40 মিলিমোল পার লিটার, আর নট মোর দ্যান 40 ড্রপস, আর নট মোর দ্যান এই ইউরিন আউটপুট 40, এটা হবে। 40 মিলিমোলের বেশি কারেকশন করা যাবে না, এটা ভুল। এটা আমরা ওটা না, ওটা বলতে চাই নাই। ওটা যদি বলা হয়ে থাকে তাহলে ওটা না, এটা ডে হবে না, এটা হবে নট মোর দ্যান 40 মিলিমোল পার লিটার। নট মোর দ্যান 40 মিলিমোল পার লিটার, পার ডে না। নট মোর দ্যান 40 মিলিমোল পার লিটার, নট মোর দ্যান 40 ড্রপস পার মিনিট, আর ইউরিন আউটপুট অ্যাট লিস্ট 40 ml পার আওয়ার। এটা মনে, এই 3টা। 3 লিটার ফ্লুইডের সাথে স্যালাইনের সাথে আমরা 6 অ্যাম্পুল দিলে তো কারেকশন হয়ে যাবে।